হাই নিউজে সকলকে স্বাগত। শুরু করছে নিউজ টুডে। আর শুরুতে চোখ রাখবো আজকের হেডলাইন্সের দিকে। দুর্নীতি রুখতে শর্ত দিন, কিন্তু বন্ধ করা যাবে না। 100 দিনের কাজ নিয়ে কেন্দ্রকে নির্দেশ আদালতে। 1 আগস্ট থেকে রাজ্যে আবার মনরেগা প্রকল্প শুরুর নির্দেশ। আহমেদাবাদের বিমান দুর্ঘটনার পেছনে থাকতে পারে সাবোটাজ। ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে গোয়েন্দারা। গ্রাউন্ড টেকনিশিয়ানদের মোবাইল বাজেয়াপ্ত করে চলছে তদন্ত। ওড়িশায় থাবা বসালো কলেরা। মারা গিয়েছেন 11 জন, আক্রান্ত 2000-এরও বেশি মানুষ। ওড়িশার 30টি জেলাকেই দেওয়া হয়েছে উচ্চ মাত্রার সতর্কবার্তা। ট্রাম্পের সঙ্গে ফোনে কথা মোদি, জানালেন অপারেশন সিঁদুর সম্পর্কে বিস্তারিত তথ্য। উঠে এলো ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতিতে মধ্যস্থতার প্রসঙ্গ। কানাডায় G7 সম্মেলনে 10 ঘণ্টায় 12টি বৈঠক মোদির। কানাডার সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিলেন প্রধানমন্ত্রী। ট্রাম্পের নিঃশর্ত আত্মসমর্পণ চাওয়ার প্রস্তাবে রাজি নন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনেই। ইসরায়েলকে সন্ত্রাসবাদে ইহুদি সরকার বলেও তো ট্রাম্পের হুঁশিয়ারির পরই যুদ্ধ শুরুর ঘোষণা তার। ইরান জুড়ে ইসরায়েলি হামলায় নিহত কমপক্ষে 585 জন, আহত 1326 জন। তেহরানবাসীকে এলাকা ছাড়ার বার্তা ট্রাম্পের। 25শে জুন সংবিধান হত্যা দিবস পালন করতে আপত্তি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বুধবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন তিনি। পাশাপাশি 100 দিনের কাজ নিয়ে কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে সেই প্রসঙ্গে মমতা বলেন, আমরা রিভিউ পিটিশন করব। আপনারা বাংলায় দল পাঠাচ্ছেন, আগে তো টাকা দিন। 4 বছর হয়ে গেল, একটা পয়সাও দিচ্ছেন না। এটা জনগণের টাকা। ইমার্জেন্সি হত্যা দিবস করতে পারত, সেটা না করে সংবিধান হত্যা দিবস করছে। এটা আমার আপত্তি আছে। আই টোটালি কন্ডেম দিস আইডিয়া। বলছি রিনিউড কমিটমেন্ট টু ডেমোক্রেটিক ভ্যালুজ অ্যান্ড কনস্টিটিউশনাল মোরালিটি। হোয়াট ইজ দ্য মোরালিটি? দে আর আস্কিং দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, বাংলা আমি বলছি পরে, মোর পাওয়ার টু ডেমোক্রেসি। ইন্ডিয়া মাদার অফ ডেমোক্রেসি, লং লিভ ডেমোক্রেসি। এবং সংবিধান হত্যা দিবস হিসেবে ওরা একটা ফিল্ম দেখাবে। আমার কথা হচ্ছে, আজকে কি ডেমোক্রেসি ভারতবর্ষে আছে? তাহলে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিদিন তো একটা করে গণতন্ত্র হত্যা দিবস পালন হতে পারে। প্রতিদিন তারা গণতন্ত্রকে হত্যা করছে, প্রতিদিন ফান্ডামেন্টাল রাইটস অব দ্য পিপুল কাটছে। They bulldoze the state economy and all state government the fundamental rights also. If emergency you are saying more power to democracy, are you giving more power to democracy? আপনারা দিচ্ছেন? আপনাদের ভাষা, আপনাদের কথা, রোজ সংবিধান বদলাচ্ছেন আর নিজেদের পরিকল্পিত নকল একটা ধর্ম মানুষের উপর চাপিয়ে দিয়ে আপনারা আপনাদের নিজেদের এজেন্ডা, आप लोगों का अपना एजेंडा लोगों का ऊपर आप दे रहा है। পুরোপুরি সন্ত্রাসের পরিবেশ। শর্ত সাপেক্ষে হাইকোর্টের অনুমতি পেয়ে মহেশতলা গিয়ে সেখানকার এলাকা পরিদর্শনের পর এমনই মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দেখতে এসেছি, দেখেছি। আমি মহাদেবের মাথায় জল ঢেলেছি। আমি যেখানে তুলসী মঞ্চ নিয়ে ঝামেলা, ওটা পুলিশ ব্যারিকেড করে ঘিরে রেখেছে, আমি সেখানে প্রণাম করেছি। কিন্তু গোটা রাস্তা জুড়ে যেভাবে এটা 163 ধারা, 163 ধারা কি বিজেপির জন্য না বিরোধীদের জন্য না হিন্দুদের জন্য? অসভ্যতা আমি চূড়ান্ত। ভেবেছিল অন্য লোক হলে ঘুরে পালিয়ে যেত, ঘুরে পালানোর সিন নেই। সবার সঙ্গে মিট করেছি, আহতদের বাড়িতে গেছি, জোর করে অনেক দোকান বন্ধ করেছে। এখানকার মানুষকে বলে যাব
ইনসাফ বিচার আপনারা পাবেন। আপনাদের জাস্টিস পাওয়ানোর জন্য, এলাকায় শান্তি রাখার জন্য বিরোধী দলনেতা যা করার করবে, আইনের মধ্যে থেকে করবে। জট কাটল কলেজে ভর্তি প্রক্রিয়ার। বুধবার থেকে কেন্দ্র পোর্টাল ভর্তির জন্য আবেদন করতে পারবেন পড়ুয়ারা। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে একথা জানিয়ে দেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। পাশাপাশি ছাত্রছাত্রীদের সুবিধা অসুবিধার কথা মাথায় রেখে এআই প্রযুক্তি সহ একাধিক বিষয় পরিবর্তন এনেছে শিক্ষা। প্রতি আদালতের নির্দেশে ওবিসি সংরক্ষণ তালিকা নিয়ে জট পেকেছিল। অবশেষে সেই জট কাটিয়ে ওঠার পর কলেজে ভর্তির পোর্টাল চালুর কথা মঙ্গলবার ঘোষণা করে দিলেন শিক্ষামন্ত্রী। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, 18 জুন সকাল 10টা থেকে আবেদন করা যাবে। প্রথম পর্যায়ের আবেদনের শেষ তারিখ 1 জুলাই। এছাড়া তিনি আরও জানান, প্রথম দফার ভর্তি প্রক্রিয়া মিটলে তারপর কোন কলেজে কোন বিভাগে কত আসন ফাঁকা তার তালিকা প্রকাশিত হবে। এই সময় পড়ুয়ারা চাইলে নতুন করে নিজেদের পছন্দের কলেজে পছন্দের বিষয় নিয়ে ভর্তি হতে পারবেন। সেক্ষেত্রে নতুন করে ভর্তির ফি আর দিতে হবে না, বরং নতুন কলেজে যতটা অতিরিক্ত ফি লাগছে সেই টাকা দিলেই চলবে। পোর্টালে আবেদন করতে হলে প্রথমে সমস্ত তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। ইউজার নেম ও পাসওয়ার্ড পেলে তারপর লগইন। একবারে সর্বাধিক 25টি কলেজে আবেদন করা যাবে। একাধিক বিষয়ে আবেদন করা যাবে। আবেদনের শেষ দিন পর্যন্ত বিষয় বা কলেজ বদল করা যাবে। মেধা তালিকা অনুযায়ী আসন বন্টন হবে। সমস্ত তথ্য মিলবে পোর্টালে। SMS ও ইমেলের মাধ্যমে মিলবে সমস্ত আপডেট। অ্যাডমিশন ফি দেওয়ার সময় গেটওয়ে চার্জ দেবে সরকার। প্রফেশনাল অ্যাডমিশনে সশরীরে হাজিরার দরকার নেই। শিক্ষার্থীদের সহায়তায় পোর্টালে থাকছে AI চ্যাটবট বিনা। আবেদনের সময়সীমা পার হলে একটি নির্দিষ্ট সময় সবকটি কলেজের সবকটি বিষয় সিস্টেম জেনারেটেড মেধা তালিকা প্রকাশিত হবে। তারপর পোর্টালের মাধ্যমে টাকা জমা করে ভর্তি হওয়া যাবে কলেজে। এবছর উচ্চ শিক্ষা বিভাগ 17টি সরকার পোষিত অনুমোদনকারী বিশ্ববিদ্যালয়ের অধীনে মোট 460টি কলেজে আবেদন করা যাবে। তবে স্বশাসিত কলেজ, সংখ্যালঘু কলেজ, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজগুলিতে এই পোর্টালের মাধ্যমে ভর্তি হওয়া যাবে না। হাই নিউজ নেটওয়ার্ক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা হল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি দুই রাষ্ট্রনেতার ফোনালাপের বিষয়টি জানিয়েছিলেন। তার কথায় মোদী এবং ট্রাম্পের মধ্যে ফোনে 35 মিনিট কথা হয়। তিনি আরও জানান, ট্রাম্পকে অপারেশন সিঁদুর সম্পর্কে বিস্তারিতভাবে জানিয়েছেন মোদী। শুধু তাই নয়, ভারত পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি কারোর মধ্যস্থতায় হয়নি বলেই ট্রাম্পকে জানিয়ে দিলেন মোদী। ওঠেনি বাণিজ্যের প্রসঙ্গ। বুধবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে দেখা করার কথা পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের। তাই তার আগেই ট্রাম্প ও মোদীর মধ্যে কথা হলো। আলোচনা হলো ভারত পাকিস্তানের সংঘর্ষ বিরতি এবং সন্ত্রাসবাদ নিয়ে। অপারেশন সিন্দুরের পরেই প্রথম মোদী এবং ট্রাম্পের মধ্যে সরাসরি কথা হলো। সেই কথা উল্লেখ করে বিক্রম মিশ্রি জানান, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের দৃঢ় সংকল্পের কথা আমেরিকার প্রেসিডেন্টকে বলেছেন মোদী। তিনি ট্রাম্পকে এও জানিয়েছেন, পাকিস্তানের গুলির জবাব ভারত গোলার মাধ্যমে দেবে। একই সঙ্গে গত 9 মে মোদী এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের ফোনে কথা হওয়ার বিষয়টিও ট্রাম্পকে জানানো হয়েছে। মিশ্রি জানান, ভারতের ওপর পাকিস্তান বড় হামলা চালাতে পারে এমন কথা ভান্স মোদীকে জানিয়েছিলেন। তার উত্তরে মোদী ভান্সকে জানান, যদি এমন কোনো ঘটনা ঘটে তবে ভারত আরও বড় পাল্টা জবাব দেবে। মোদী ট্রাম্পের ফোনালাপে সেই বিষয়টি উঠে এসেছে। ট্রাম্পকে মোদী বলেন, ভারত পাকিস্তানের হামলার যথাযথ জবাব দিয়েছে, ওদের সেনা ছাউনি ধ্বংস করেছে। ভারতের পাল্টা হামলার পরেই পাকিস্তানের তরফে সংঘর্ষ বিরতির প্রস্তাব আসে। মোদী ট্রাম্পকে জানিয়েছেন, ভারত পাকিস্তানের মধ্যে সংঘর্ষ এবং পরে সংঘর্ষ বিরতি, এই পুরো ঘটনাক্রমে কখনো কোনো পরিস্থিতিতেই ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি কিংবা আমেরিকার মধ্যস্থতার বিষয়ে আলোচনা হয়নি। ভারত পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতির বিষয়ে সরাসরি দুই দেশের সেনা স্তরে কথা হয়েছে। মোদী জোর দিয়ে জানিয়েছেন, ভারত কখনো মধ্যস্থতার বিষয়টি আগেও মানেনি, এখন মানে না, ভবিষ্যতেও মানবে না। শুধু তাই নয়, এই বিষয়ে ভারতে পূর্ণ মাত্রায় রাজনৈতিক সমন্বয় রয়েছে বলেও ট্রাম্পকে জানান মোদী। प्रधानमंत्री मोदी ने राष्ट्रपति ट्रंप को स्पष्ट रूप से कहा कि 22 अप्रैल के बाद भारत ने आतंकवाद के खिलाफ कार्रवाई करने का अपना दृढ़ संकल्प पूरी दुनिया को बता दिया था। प्रधानमंत्री मोदी ने कहा कि 6-7 मई की रात को भारत ने पाकिस्तान और पाकिस्तान ऑक्यूपाइड कश्मीर में सिर्फ आतंकी ठिकानों को ही निशाना बनाया था। भारत के एक्शन बहुत ही मेजर्ड, प्रिसाइज और नॉन एस्केलेटरी थे। साथ ही भारत ने यह भी स्पष्ट कर दिया था कि पाकिस्तान की गोली का जवाब भारत गोले से देगा। 9 मई की रात को उपराष्ट्रपति वांस ने प्रधानमंत्री मोदी को फोन किया था
उपराष्ट्रपति वैंस ने कहा था कि पाकिस्तान भारत पर बड़ा हमला कर सकता है। प्रधानमंत्री मोदी ने उन्हें साफ शब्दों में बताया था कि यदि ऐसा होता है तो भारत पाकिस्तान को उससे भी बड़ा जवाब देगा। 9-10 मई की रात को पाकिस्तान के हमले का भारत ने बहुत सशक्त जवाब दिया और पाकिस्तान की सेना को बहुत नुकसान पहुंचाया। उसके मिलिट्री एयर बेसिस को इनऑपरेबल बना दिया। भारत के मुंहतोड़ जवाब के कारण पाकिस्तान को भारत से सैन्य कार्रवाई रोकने का आग्रह करना पड़ा। प्रधानमंत्री मोदी ने राष्ट्रपति ट्रंप को स्पष्ट रूप से कहा कि इस पूरे घटनाक्रम के दौरान कभी भी किसी भी स्तर पर भारत अमेरिका ट्रेड डील या अमेरिका द्वारा भारत और पाकिस्तान के बीच मध्यस्थता जैसे विषयों पर बात नहीं हुई थी। सैन्य कार्रवाई रोकने की बात सीधे भारत और पाकिस्तान के बीच दोनों सेनाओं की एग्जिस्टिंग चैनल्स के माध्यम से हुई थी और पाकिस्तान के ही आग्रह पर हुई थी। प्रधानमंत्री मोदी ने जोर देकर कहा कि भारत ने न तो कभी मध्यस्थता स्वीकार की थी, न करता है और न ही कभी करेगा। মিস্ত্রি জানিয়েছেন মোদির কথা ভালোভাবে বুঝেছেন ট্রাম্প। একই সঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইকে সমর্থন জানিয়েছেন। ট্রাম্পকে মোদি এও জানিয়েছেন ভারত সন্ত্রাসবাদকে যুদ্ধ হিসেবেই বিবেচনা করে। পাশাপাশি জানান সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অপারেশন সিন্দুর এখনও জারি রয়েছে। দুই রাষ্ট্রনেতার মধ্যে ফোনে কথোপকথনের সময় ট্রাম্প আমেরিকায় যাওয়ার জন্য মোদিকে আমন্ত্রণও জানান। কানাডা থেকে ভারতে ফেরার পথে মোদি কি আমেরিকা ঘুরতে যেতে পারবেন জানতে চেয়েছিলেন ট্রাম্প। যদিও পূর্ব নির্ধারিত সফর থাকার কারণে তা এখনই সম্ভব হচ্ছে না বলে ট্রাম্পকে জানিয়েছেন মোদি। একই সঙ্গে খুব শীঘ্রই সাক্ষাতের ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। এছাড়াও ভারতে অনুষ্ঠিত হতে চলা কোয়াড সম্মেলনে ট্রাম্পকে আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর আমন্ত্রণে সাড়া দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট, এমনই জানালেন মিস্ত্রি। হাই নিউজ নেটওয়ার্ক। কানাডায় G7 সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 10 ঘন্টায় 12টি বৈঠক করলেন। বিশ্বের বিভিন্ন রাষ্ট্র নেতাদের সঙ্গে একান্ত বৈঠকে উঠে এসেছে নানা দিক। একই সঙ্গে কানাডার সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও কয়েক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার বার্তাও দিলেন মোদী। তাকে সমর্থন জানালেন কানাডার প্রধানমন্ত্রী মার্কো কার্নে। কানাডায় G7 বৈঠকে অতিথি হিসেবে হাজির ছিলেন মোদি। কার্নের আমন্ত্রণেই মোদির এই সফর। সম্মেলনের ফাঁকে দিনভর একাধিক দ্বিপাক্ষিক বৈঠক সারেন মোদি। কখনো তাকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে, আবার কখনো ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে একান্ত বৈঠক করেছেন। এছাড়াও ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা সহ বিভিন্ন রাষ্ট্রপ্রধানের সঙ্গে আলাদা আলাদা করে বৈঠক করেছেন মোদি। কানাডার সঙ্গে ভারতের সম্পর্ক এখন আবার নতুন করে চর্চায় এসেছে। কার্নের পূর্বসূরি জাস্টিন ট্রুডোর জামানায় খালিস্তানি বিচ্ছিন্নতাবাদে কানাডার মদত ঘিরে নয়াদিল্লি এবং অটোয়ার কূটনৈতিক সম্পর্ক তলানিতে পৌঁছেছিল। কার্নে অবশ্য ক্ষমতায় এসেই ভারতের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করার বার্তা দেন। G7 সম্মেলনে সেই সম্পর্ক আরও মজবুত হয়েছে বলেই দাবি দুই রাষ্ট্রপ্রধানের। উভয় দেশই একে অপরের রাজনীতিতে হাই কমিশনারের পুনরায় নিয়োগ করতে সম্মত হয়েছেন বলেই খবর। কানাডা এবং ভারতের মধ্যে সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই ব্যাখ্যা করেছেন মোদি। তিনি বলেন, দুই দেশের বন্ধুত্বকে মজবুত করার জন্য নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী আমরা। কার্নের দাবি, দুই দেশই জ্বালানি নিরাপত্তা থেকে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তায় সহযোগিতার কথা ভাবছে। শুধু কার্নে নয়, অন্য রাষ্ট্রনেতাদের সঙ্গেও বৈঠক ফলপ্রসূ বলে দাবি করেছেন মোদি। ম্যাক্রোর সঙ্গে বৈঠক শেষে মোদি বলেন, একজন বন্ধুর সঙ্গে কথা বলতে পারা সবসময় আনন্দের। একই সঙ্গে ভারত ফ্রান্সের মধ্যে সম্পর্ককে আরও দৃঢ় করার বিষয়েও আলোচনা হয়েছে, এমনটাই জানিয়েছেন মোদি। ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠককে ব্যতিক্রমী বলে ব্যাখ্যা করেছেন ভারতের প্রধানমন্ত্রী। মেলোনির সঙ্গে বৈঠক সেরে মোদি জানান, ইটালি ও ভারতের বন্ধুত্ব আরও দৃঢ় হবে। এই বন্ধুত্বের ফলে উপকৃত হবে দুই দেশের মানুষই। জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মাজের সঙ্গে এই প্রথম দ্বিপাক্ষিক বৈঠক করেন মোদি। এই বৈঠক করতে পেরে তিনি আনন্দিত বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। সন্ত্রাস দমনের মতন গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে ভবিষ্যতে ভারত এবং জার্মানি একই সঙ্গে কাজ করবে বলেও জানান তিনি। ভারতীয় সময় বুধবার ভোরে কানাডা ছেড়ে ক্রোয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হাই নিউজ নেটওয়ার্ক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিঃশর্ত আত্মসমর্পণ চাওয়ার প্রস্তাবে যে তিনি রাজি নন তা বুঝিয়ে দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ট্রাম্পের হুঁশিয়ারির কয়েক ঘন্টার মধ্যেই পর পর পোস্ট করে যুদ্ধ শুরুর ঘোষণা করলেন তিনি। ইসরায়েলকে সন্ত্রাসী ইহুদি সরকার বলেও ব্যাখ্যা করেছেন। খামেনি তার এক্স হ্যান্ডেল একাধিক পোস্ট করেন, তবে তার প্রথম পোস্টেই ছিল যুদ্ধ শুরুর ঘোষণা।
সেই যুদ্ধ কার বিরুদ্ধে তা অবশ্য ওই পোস্টে স্পষ্ট করা হয়নি। ফার্সি ভাষায় করা ওই পোস্টের সঙ্গে খামেনি একটি ছবিও দেন। তাতে দেখা যাচ্ছে একজন ব্যক্তি তরোয়াল হাতে একটি দুর্গের প্রবেশদ্বারের সামনে দাঁড়িয়ে, তার পিছনে রয়েছেন অনুগামীরা, আর আকাশ থেকে উল্কা ঝরছে। সেই পোস্টের পরেই খামেনি ইসরায়েলকে পোস্ট বানে বিদ্ধ করেছেন। ওই পোস্টে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা লেখেন, আমাদের অবশ্যই সন্ত্রাসী ইহুদিবাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে কঠোর জবাব দিতে হবে। আমরা কোনো ইহুদিবাদীদের প্রতি দয়া দেখাবো না। মঙ্গলবার খামেনেইকে হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। শুধু খামেনেইকেই নয়, ইরান তছনছ করে দেওয়ার হুমকি দেন তিনি। মঙ্গলবার রাতে ট্রাম্প তার নিজস্ব সমাজ মাধ্যম ট্রুথ সোশ্যালে কয়েকটি পোস্ট করেন। তাতে তিনি ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে বলেন। এছাড়াও ট্রাম্প মন্তব্য করেন, সাধারণ নাগরিক বা আমেরিকান সৈন্যদের উপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ চাই না, কিন্তু আমাদের ক্রমশ ধৈর্যচ্যুতি ঘটছে। একই সঙ্গে আরও একটি পোস্টে ট্রাম্প জানিয়েছেন, আপাতত ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার জন্য তিনি কোনো পদক্ষেপ করবেন না। তিনি লিখেছেন, আমরা জানি যে তথাকথিত সর্বোচ্চ নেতা কোথায় লুকিয়ে রয়েছেন। তিনি একটি সহজ লক্ষ্য, কিন্তু সেখানে নিরাপদ। আমরা তাকে বার করে হত্যা করব না, অন্তত এখন নয়। ট্রাম্পের পোস্টের কয়েক ঘন্টার মধ্যেই ইরানের অবস্থান স্পষ্ট করলেন খামেনেই। যদিও তিনি সরাসরি ট্রাম্প বা আমেরিকাকে নিশানা করেনি। শুধু ট্রাম্প নয়, ইসরায়েল ও খামেনেইকে হত্যার হুঁশিয়ারি দেয়। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী কাজ ইরাকের ক্ষমতাচ্যুত এক নায়ক সাদ্দাম হুসেনের ফাঁসির প্রসঙ্গ তুলে হুঁশিয়ারি দেন। প্রতিবেশী দেশে স্বৈরাচারী শাসকের কি চরম পরিণতি হয়েছিল ইরান যেন তা মনে রাখে। ইরানের ওপর গত শুক্রবার থেকেই হামলা চালাচ্ছে ইসরায়েল। ইরানও পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েলের ওপর। দুই দেশের সংঘাতের আবহে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা কোথায়, সেই নিয়েও প্রশ্ন উঠেছিল। তবে সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, উত্তর পূর্ব তেহরানে একটি ব্যাংকারে সপরিবারে আশ্রয় নিয়েছেন খামেনেই। সেই গোপন ডেটা থেকেই যুদ্ধ শুরুর কথা বলেন খামেনেই। হাই নিউজ নেটওয়ার্ক। ইরান জুড়ে ইসরায়েলি হামলায় এখনো পর্যন্ত কমপক্ষে 585 জন নিহত হয়েছেন। এছাড়া আরও 1326 জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। নিহতদের মধ্যে 239 জন বেসামরিক নাগরিক এবং 126 জন নিরাপত্তা বাহিনীর সদস্য। বাকি নিহতদের পরিচয় ও পেশা নিশ্চিত হওয়া যায়নি এখনো। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প তেহরানবাসীকে এলাকা ছাড়ার বার্তা দিয়েছিলেন। তারপরই আশঙ্কা করা হয়েছিল বড় হামলা হতে চলেছে এই শহরে। গত শুক্রবার ইরানের মাটিতে প্রথম হামলা চালায় ইসরায়েল। তাদের দাবি ছিল পরমাণু বোমা তৈরির দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল ইরান। নিজেদের অস্তিত্ব রক্ষার্থেই এই হামলা। অন্যান্য ক্ষেত্রে সাধারণত মৃতের তথ্য প্রকাশ্যে আনে না ইরান। তবে তাদের তরফে জানানো হয়েছিল 224 জনের মৃত্যু হয়েছে ইসরায়েলের হামলায়। যুদ্ধের ষষ্ঠ দিনে ক্ষয়ক্ষতির রিপোর্ট প্রকাশ্যে আনা হয়েছে আমেরিকার মানবাধিকার কমিশনের তরফে, যেখানে জানানো হয়েছে ইসরায়েলের হামলায় মৃত্যু হয়েছে 585 জনের। পাশাপাশি আহত হয়েছেন আরও 1326 জন। এদের মধ্যে 239 জন সাধারণ নাগরিক ও 126 জন নিরাপত্তা বাহিনীর জওয়ান। ইসরায়েলকে জবাব দিতে ব্যালিস্টিক মিসাইলের পাশাপাশি এবার সুপারসনিক মিসাইল ছুড়েছে ইরান। জানা যাচ্ছে, যদিও ইরানের হামলায় সেখানে খুব বেশি ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে তেহরানের ইসরায়েলের হামলায় বড় ক্ষয়ক্ষতির খবর আসতে শুরু করেছে। পরিস্থিতি এমন পর্যায়ে গিয়েছে যে সেখানে বসবাসকারী স্থানীয় ও বিদেশিরা তেহরান ছেড়ে পালাতে শুরু করেছেন। পেট্রোল পাম্পগুলিতে দেখা গিয়েছে গাড়ির ভিড়। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প তেহরানবাসীকে এলাকা ছাড়ার বার্তা দিয়েছেন। তারপরই আশঙ্কা করা হচ্ছিল বড় হামলা চলতে পারে এই শহরে। হাই নিউজ নেটওয়ার্ক। আহমেদাবাদের বিমান দুর্ঘটনার পেছনে স্যাবোটেজ থাকলেও থাকতে পারে। তদন্তকারী দলের সদস্যরা সেই সম্ভাবনা মোটেই উড়িয়ে দিচ্ছেন না। তদন্ত এখনো প্রাথমিক স্তরে থাকলেও যেটুকু জানা যাচ্ছে তাতে কোনো ষড়যন্ত্রের আভাস সম্ভবত গোয়েন্দারা পেয়েছেন। যেসব টেকনিশিয়ান ওড়ার আগে বিমানটিকে পরীক্ষা করেছিলেন তাতে সবার মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। গত 2-3 মাসে তারা কাদের সঙ্গে যোগাযোগ করেছেন তার খুঁটিনাটি খতিয়ে দেখছেন গোয়েন্দারা। গত সপ্তাহে আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ানের কিছুক্ষণের মধ্যে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমান AI-171। 242 জন যাত্রীর মধ্যে প্রাণ হারিয়েছেন 241 জন। মর্মান্তিক এই দুর্ঘটনা তদন্তে নেমেছে ভারতের পাশাপাশি আন্তর্জাতিক একাধিক সংস্থা। আর সেই তদন্তে এখন গুরুত্ব পেয়েছে একটি গুরুতর প্রশ্ন, এই দুর্ঘটনার পেছনে কি কোনো ষড়যন্ত্র লুকিয়ে রয়েছে? ভারতের এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরোর নেতৃত্বে শুরু হয়েছে পূর্ণাঙ্গ তদন্ত। সহযোগিতায় রয়েছে গুজরাট পুলিশ, এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া এবং GDCA। এর পাশাপাশি বিমানের নির্মাতা বোয়িং কোম্পানির দেশ আমেরিকার জাতীয় পরিবহন সুরক্ষা বোর্ড NTSB একটি স্বাধীন তদন্ত শুরু করেছে। সূত্রের খবর, আহমেদাবাদ বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং সংস্থার কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে, যারা বিমানটিকে ওড়ার ছাড়পত্র দিয়েছিলেন। তাদের ফোন বাজেয়াপ্ত করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারী আধিকারিকদের একাংশ মনে করছেন দুর্ঘটনার পেছনে প্রযুক্তিগত ত্রুটি ছাড়াও স্যাবোটেজের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, অর্থাৎ বিমানটিকে ইচ্ছাকৃতভাবে ক্ষতিগ্রস্ত করার কোনো চক্রান্ত ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার দিন 12 জুন বোয়িং 787 ড্রিমলাইনারটি ওড়ার কিছু সময় পরেই ভেঙে পড়ে। এই প্রথমবার কোনো বোয়িং 787 ড্রিমলাইনার বিমান দুর্ঘটনায় পড়ল। পাইলট মেডে কল করে পাঠিয়েছিলেন বলেই জানা গেছে। তার কিছুক্ষণের মধ্যেই কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিমানটির। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে ডিজিটাল ফ্লাইট ডেটা রেকর্ডার ও ককপিট ভয়েস রেকর্ডার। এই দুই ডিভাইসে ধরা রয়েছে বিমানের শেষ মুহূর্তের গতি, উচ্চতা, ইঞ্জিন ও যন্ত্রাংশের অবস্থা, পাইলটদের কথোপকথন, বিপদ সংকেত সবকিছুই। সেগুলি বিশ্লেষণ করে বোঝার চেষ্টা চলছে হঠাৎ কি করে এমন ঘটনা ঘটল যা এত বড় মর্মান্তিক পরিণতির দিকে ঠেলে দিল। তদন্তে সহযোগিতা করতে ইতিমধ্যেই আহমেদাবাদে পৌঁছেছেন বোয়িং, আমেরিকার FAA, NTSB এবং ব্রিটেনের অ্যাভিয়েশন বিশেষজ্ঞরা। বোয়িংয়ের নির্মিত বিমান বিধ্বস্ত হওয়ায় আন্তর্জাতিকভাবে এই তদন্ত অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এই দুর্ঘটনা নিয়ে কেন্দ্রীয় সরকারও সরব। অসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী মুরলীধর মোহেল জানিয়েছেন, কেন্দ্রের নিয়োগ করা তদন্ত প্যানেল আগামী 3 মাসের মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট দেবে। তদন্তকারী আধিকারিকদের একাংশ মনে করছেন দুর্ঘটনার পেছনে প্রযুক্তিগত ত্রুটি যেমন খতিয়ে দেখা হচ্ছে, তেমনি ষড়যন্ত্রের সম্ভাবনাকেও সমান গুরুত্ব দিয়ে দেখছেন তারা। তাই গোটা প্রক্রিয়াটি আপাতত বহু স্তরে ভাগ করে পরিচালিত হচ্ছে। এই মুহূর্তে ভারতের আকাশপথে যাত্রী সুরক্ষা নিয়ে যে প্রশ্ন উঠছে তার নিরসনে খুব দ্রুত এবং স্বচ্ছ একটি পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট সামনে আসবে বলেই আশা করা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। খারাপ আবহাওয়ার কারণে দিল্লিতে একাধিক বিমানের যাত্রাপথ পরিবর্তন করা হলো। মঙ্গলবার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আসা যাওয়ার অন্তত 14টি বিমানের যাত্রাপথে পরিবর্তন করা হয়েছে। মঙ্গলবার দুপুর 1টা থেকে বিকেল 5টার মধ্যে দিল্লির বিমানবন্দরে কমপক্ষে 14টি উড়ানের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। বিবৃতি দিয়ে এমনটাই জানিয়েছে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। বিমানবন্দর কর্তৃপক্ষ তাদের এক্স হ্যান্ডেলে লিখেছেন, প্রতিকূল আবহাওয়ার কারণে বিমান চলাচল ব্যাহত হয়েছে, সেই কারণেই 14টি বিমানের যাত্রাপথ বদলানো হয়। ভোপালগামী 6টি বিমান, চণ্ডীগড়গামী 3টি বিমান, অমৃতসরগামী 2টি বিমান, আহমেদাবাদগামী 1টি বিমান, বেনারসগামী 1টি বিমান এবং লখনৌগামী 1টি বিমানের গতিপথ পরিবর্তন করা হয়েছে, যার জেরে দিনভর নাজেহাল হয়েছেন যাত্রীরা। ভোগান্তি এড়াতে বিমান সংস্থাগুলিও বিবৃতি দিয়ে যাত্রীদের নির্দিষ্ট সময়ের কিছুক্ষণ আগে বিমানবন্দরে পৌঁছানোর পরামর্শ দিয়েছেন। ফের বালুচ বিদ্রোহীদের নিশানায় জাফর এক্সপ্রেস। পাকিস্তানের জাকুবাবাদে ব্যাপক বিস্ফোরণে লাইনচ্যুত জাফর এক্সপ্রেসের 6টি কামরা। এখনো পর্যন্ত হতাহতের কোনো তথ্য নেই। পাকিস্তানের সিন্ধু প্রদেশে অবস্থিত জাকুবাবাদ। পাক সংবাদ মাধ্যম সূত্রের খবর, কোয়েটার উদ্দেশ্যে যাওয়ার সময় এই জাকুবাবাদে এক পশু হাটের কাছে হঠাৎ রেল লাইনে বড় বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপরই লাইনচ্যুত হয় জাফর এক্সপ্রেসের 6টি কামরা। তবে দুর্ঘটনার পর হতাহতের কোনো তথ্য এখনো পর্যন্ত জানা যায়নি। দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছান রেল আধিকারিক ও পাক সেনা। কিভাবে এই বিস্ফোরণ তার তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে অনুমান, এই ঘটনার পেছনে হাত রয়েছে বালুচ বিদ্রোহীদের, যদিও এখনো পর্যন্ত কোনো সংগঠন এই ঘটনার দায় স্বীকার করেনি। উল্লেখ্য, এই নিয়ে চলতি বছরে দ্বিতীয়বার বড় হামলা হলো জাফর এক্সপ্রেসে। এর আগে গত মার্চ মাসে জাফর এক্সপ্রেস অপহরণ করে বালুচ লিবারেশন আর্মি। বালুচিস্তান প্রদেশে কোয়েটা থেকে খাইবার পাখতুনখোয়া প্রদেশের পেশোয়ারে যাচ্ছিল যাত্রীবাহী জাফর এক্সপ্রেস। পাক সেনাকর্মী থেকে শুরু করে পাক গুপ্তচর সংস্থা ISI ও নিরাপত্তা বাহিনীর অনেকেই ছিলেন ওই ট্রেনে। প্রায় 500 যাত্রী সহ এই ট্রেন দখল নেয় বালুচ বিদ্রোহীরা। পণবন্দি করা হয় ট্রেনে থাকা পাক সেনাদের। পাল্টা বালুচদের বিরুদ্ধে অভিযান চালায় পাক সেনা। সেই ঘটনায় মৃত্যু হয়েছিল 64 জনের, যার মধ্যে ছিলেন 18 জন পাক সেনা ও 33 জন বিদ্রোহী। আর এবার ফের বালুচ বিদ্রোহীদের নিশানায় সেই জাফর এক্সপ্রেস। তবে এখনো কোনো সংগঠন এই ঘটনার দায় স্বীকার করেনি। বিস্ফোরণের কারণ খতিয়ে দেখছে পুলিশ। হাই নিউজ নেটওয়ার্ক। বিচ্ছেদের পর থেকে একটু যেন বেশি লাইমলাইটে রয়েছেন অভিনেত্রী সামান্থা। কিন্তু হঠাৎ কি এমন হলো যে অভিনেত্রী ছবির শিকারীদের ওপর রেগে গেলেন? 2021 সালে নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদ হয় সামান্থার। সবিতা ধুলিপালার সঙ্গে নাগার ঘনিষ্ঠতাই নাকি ছিল বিচ্ছেদের কারণ। তারপরে সেই সবিতাকেই বিয়ে করেন নাগা চৈতন্য। অন্যদিকে বিবাহ বিচ্ছেদের পরে বেশ বিষণ্ণ হয়ে পড়েছিলেন সামান্থা। তাই তার অনুরাগীরা অপেক্ষায় ছিলেন অতীত ভুলে কবে নতুন জীবনে ফিরবেন অভিনেত্রী।
কবে ফের প্রেমে পড়বেন সামান্থা? অবশেষে সেই অপেক্ষার অবসান। পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে সামান্থার সম্পর্ক নিয়ে চলছে জল্পনা। তবে এখনই বিয়ে নয়, তারা নাকি একত্র বাস করবেন। হায়দ্রাবাদ ছেড়ে প্রেমিকের সঙ্গে পাকাপাকিভাবে মুম্বাইয়ে থাকছেন সামান্থা। ধরা পড়তেই মেজাজ হারালেন অভিনেত্রী। এমনিতেই তারকাদের কখন কোন ফাঁকফোকর দিয়ে ক্যামেরাবন্দি করবেন ছবি শিকারীরা তা বোঝা মুশকিল। বিমানবন্দর থেকে রেস্তোরাঁ কিংবা জিম, কোথাও কোনো ছাড় নেই। প্রতি মুহূর্তেই তারকাকে ক্যামেরাবন্দি করতে চান তারা। সপ্তাহের শুরুতেই সকালে শরীরচর্চা করতে বেরোন অভিনেত্রী। পরনে জিম পোশাক, হাতে জলের বোতল। গাড়ি থেকে নেমে জিমের সিঁড়ির দিকে এগোবেন। তখনও তাকে ঘিরে ধরেন ছবি শিকারীর দল। আর তখনই অভিনেত্রী বলেন, আরে কি করছেন তা কি আপনারা? একই সঙ্গে সামান্থা জিম থেকে বেরোনোর সময় ফের তাকে ঘিরে ধরেন ছবি শিকারীর দল। তাদের দেখেই চোখে মুখে বিরক্তির ছাপ অভিনেত্রীর। শুধু তাই নয়, সামান্থা ঝড়ের গতি দিয়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে বলেন, উফ, বন্ধ করুন এসব। তারপর গাড়িতে উঠে যান। যদিও এর আগে কখনো এতটা বিরক্তি প্রকাশ করতে দেখা যায়নি অভিনেত্রীকে। হাই নিউজ নেটওয়ার্ক। এতদিন প্রেমের গুঞ্জন, বিয়ের গুঞ্জন চলছিল। এবার যেন সরাসরি সেই গুঞ্জনকেই সত্য প্রমাণ করলেন রশ্মিকা এবং বিজয়। অভিনেত্রীকে বিজয়কে নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, নায়ক নাকি তার সব। এই উত্তরেই অনুরাগীরা দুইয়ে দুইয়ে এক করে ফেলেছেন। কয়েক আগে কুবারা ছবির গান আর ট্রেলার মুক্তি পেয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছবির অভিনেতা সহ পুরো টিম। উপস্থিত ছবির নায়িকা রশ্মিকা মন্দানাও। সেখানেই এক সাংবাদিক শতান প্রশ্ন করলেন, নায়িকার কাছে বিজয় দেবেরাকোন্ডা কতখানি? হাসিতে লজ্জা থেকে সেদিন তার জবাব ছিল, নায়কই নাকি তার সব। রশ্মিকার উত্তর শুনে উল্লাসে ফেটে পড়েছিলেন উপস্থিত প্রত্যেকেই। এবারে কি তাহলে তাদের বিয়ে? এমন প্রশ্নও তুলে দিয়েছিল অভিনেত্রীর বক্তব্য। দিন কয়েক যেতে না যেতেই ফের যুগল একসঙ্গে ক্যামেরায় ধরা পড়লেন। মঙ্গলবার বিজয় রশ্মিকা এক গাড়িতে বিমানবন্দরে। খবর, দুজনেই একসঙ্গে বাড়ির পথে। ছবি শিকারীরা এমন দুর্লভ মুহূর্তে ক্যামেরাবন্দি করে ছড়িয়ে দিতেই শোরগোল শুরু। সঙ্গে এক ঝাঁক প্রশ্ন, তারা কি একসঙ্গে কোথাও থেকে ফিরলেন? রশ্মিকাকে বিমানবন্দর থেকে আনতে গিয়েছিলেন বিজয়, নাকি তার উল্টোটা? প্রশ্নের উত্তর মেলেনি, কারণ চর্চিত তারকা যুগল মুখোশে মুখ ঢেকে চোখের পলকেই গাড়ি চেপে বেরিয়ে গিয়েছেন। তবে তারা সম্পর্কে আছেন, এই ঘটনা আরও একবার প্রমাণিত। বিজয় রশ্মিকার একসঙ্গে ঘরে ফেরার ছবি এবং মুহূর্ত দেখে তাদের ঘনিষ্ঠদের দাবি, 4 হাত এক হতে বোধহয় আর বেশি দেরি নেই। তাই তারা অবশেষে এভাবে প্রকাশ্যে। উল্লেখ্য, রশ্মিকা এবং বিজয় দুই অভিনেতা অভিনেত্রী বহুদিন ধরেই চর্চিত তাদের সম্পর্ক নিয়ে। মাঝে তাদের বিয়ের প্রসঙ্গ নিয়ে উঠেছিল জোর চর্চা। একসঙ্গে বাইরে ঘুরতেও দেখা গিয়েছে তাদের। এত সবকিছুর পর অনুরাগীদের মনে ধারণা স্পষ্ট হচ্ছে তাদের সম্পর্ক নিয়ে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন হাই নিউজে, নির্ভীক, নিরপেক্ষ।